আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মানবিক থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ভূগোল ও পরিবেশ এই বিষয়ের একটি চূড়ান্ত এবং সংক্ষিপ্ত একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমি এখানে প্রথমত তোমাদেরকে বলবো যে এই তোমার ভূগোল বিষয়টি থেকে কোন অধ্যায়গুলোকে তোমাদের অবশ্যই পড়তে হবে, কোন অধ্যায়গুলোকে তোমাদের বাদ দিতে হবে, কোনগুলো কখনোই পড়ার দরকার নাই। তো বন্ধুরা, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদেরকে প্রথমত বলবো এই ভূগোল বিষয়টিতে সর্বমোট অধ্যায় আছে কতটি? 15টি। দেখো তো 15টি অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে কয়টি? 11টি। তোমাকে লিখতে হবে কতটি? 7টি। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, প্রায় অর্ধেক না? প্রায় অর্ধেক। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে অর্ধেক পরিমাণ অধ্যায় থেকে আমাদের প্রশ্ন লিখতে হবে, আর বাকি অর্ধেক পরিমাণে আমাকে প্রায় বাদ দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি তোমাদেরকে বলবো কোন অধ্যায়গুলোকে তোমার বেশি গুরুত্ব দেওয়া দরকার, কোন অধ্যায়গুলোকে তোমার কম গুরুত্ব দেওয়া দরকার। তো এর জন্য তোমাকে আগে বুঝতে হবে যে কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতে পারে। আমি তোমাদেরকে একটু পরে বলছি কোন অধ্যায়গুলো। তোমাদেরকে মাত্র 7টা অধ্যায় দেবো, যাও 7টি, মাত্র 7টি অধ্যায় পড়লেই তোমাদের শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ। তো জাস্ট একটু দেখো, তোমাদের এই যে ভূগোল ও পরিবেশ এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন কখনো কখনো হয়, কখনো কখনো হয় না, তবে তোমাদের 25 সালে হবার সম্ভাবনা খুবই কম। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন এবার 100% হবে। দ্বিতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন হবে। এরপরে মানচিত্র গঠন ও এর ব্যবহার, এখান থেকেও একটা প্রশ্ন হবে। এরপরে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এখান থেকেও একটা প্রশ্ন হবে। তাহলে খেয়াল করো তো, 2, 3, 4 ধারাবাহিকভাবে কিন্তু আমরা 3টা প্রশ্ন পেয়ে যাব। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের একেবারে 8 নম্বর অধ্যায়ে চলে যাই আমি। তোমাদের 8 নম্বর অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন হবে। এরপর 9 থেকে একটা হবে। এরপরে তোমাদের 10 থেকেও একটা হবে। এরপরে 11 থেকেও একটা, 12 থেকেও একটা, এগুলো কিন্তু হবে। 11 থেকেও একটা প্রশ্ন হবে, এরপর 12 থেকেও একটা প্রশ্ন হবে। এরপর আমি বলতে পারি তোমাদের 15 নম্বর অধ্যায়টা, এই যে 15 নম্বর অধ্যায় থেকেও কিন্তু একটা প্রশ্ন হবে। তাহলে দেখো তো কতগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে। দেখো আমাদের এখানে আমরা যদি টোটাল দেখি যে আমাদের কতটি প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আরো কিন্তু 2টা প্রশ্ন আসবে। মনে রাখবা, এই যে 3টা অধ্যায় মিলে হয় 2টা আসবে, হয় 3টা অধ্যায় মিলে 2টা আসবে, নতুবা এই যে এখানে 13 এবং 14 বাদ দিলাম, এর মাঝে থেকে 14 নম্বর অধ্যায়টা থেকে একটা প্রশ্ন আসতে পারে। এই হবে তোমাদের প্রশ্নের ধরন, অর্থাৎ এরকম করে প্রশ্ন আসতে পারে। এখন তোমাকে আমি বলবো ভাইয়া বা আপু, কোনগুলো তোমাকে অধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোনগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে। মনে রাখবা, তোমার জন্য একদম সংক্ষিপ্ত একটি সাজেশন হবে। 4 নম্বর অধ্যায় একটা, এই যে 4 নম্বর অধ্যায় একটা, এটাকে একদম 100% গুরুত্ব দিয়ে পড়বা। 4 নম্বর অধ্যায়টা 100% গুরুত্ব দিয়ে পড়বা। এরপরে তোমরা পড়বা সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, এটাকে 100% গুরুত্ব দিয়ে পড়বা। এই যে তোমার 4 নম্বর অধ্যায় এবং এটা 9 নম্বর অধ্যায়, এই দুটাকে 100% গুরুত্ব দিয়ে পড়বা। এরপরে তোমরা পড়বা এরপর তোমাদের বাংলাদেশের সম্পদ ও শিল্প, অর্থাৎ 11 নম্বর অধ্যায়, এটাকেও তোমরা 100% গুরুত্ব দিয়ে পড়বা। তাহলে দেখো তো, আমরা 100% গুরুত্ব সম্পন্ন পেলাম 3টা, আরো পাবো। এরপরে দেখো, এটা পেলাম আমরা 11। এরপরে তোমাদের তোমরা চাইলে 13 নম্বরটাকেও 13 নম্বর থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কিন্তু অনেকটাই কম। আচ্ছা, কিন্তু 14 নম্বরটা অবশ্যই 100% গুরুত্ব দিয়ে পড়বা। 14 নম্বরে কোনোভাবেই বাদ দিবা না, 14 নম্বরটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। এর পাশাপাশি তোমরা তোমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে পারো এই যে 2 নম্বরটা 100% গুরুত্ব দিয়ে পড়বা। 2 নম্বরটা 100% গুরুত্ব দিয়ে পড়বা। তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি
এই যে সর্বমোট এখানে কয়টি অধ্যায় 100% গুরুত্ব সম্পন্ন, 1 2 3 4 5টা। এখন দেখো এই 5টার সঙ্গে তুমি যদি রিস্ক মুক্ত থাকতে চাও তাহলে আরো কি করবা জানো, তোমাকে পড়তে হবে এই যে 5 নম্বর অধ্যায়টা বায়ুমণ্ডল। জাস্ট বায়ুমণ্ডলটা একটু মানে 99% গুরুত্ব দিয়ে ভালো মতো একটু পড়ে যেও। এর পাশাপাশি তুমি এই যে 13 নম্বরটা বাদ দিলাম না, এই 13 নম্বরটাও 100% গুরুত্ব সম্পন্ন রাখলাম। তাহলে খেয়াল করো এই যে তোমাদের এই অধ্যায়গুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমি 100% গুরুত্ব সম্পন্ন কয়টা দিলাম, এখানে দিলাম আমি হচ্ছে 6টা। এই 6টা থেকে নিশ্চিতভাবে একদম নিশ্চিতভাবে তুমি তো 6টা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। তাহলে ভাইয়া তোমাকে লিখতে হবে কয়টা, 7টা সৃজনশীল লেখার জন্য এরপর তুমি কি করবে জানো, এই যে যেহেতু 2 পড়ে নিচ্ছ তার পাশাপাশি যদি 3টা পড়তে পারো তুমি পড়বে, নতুবা তুমি যদি চাও যে তুমি এটা বাদ দেবে তো দিবে। তো এর পাশাপাশি তুমি যদি 5 নম্বরটা পড়ো, আমি ধরে নিলাম তুমি 5 নম্বরটা পড়বা, তাহলে তুমি যদি 5 নম্বরটা পড়ো তার পাশাপাশি তুমি বায়ুমণ্ডল এবং জনসংখ্যা এই দুটো একটু পড়ে নিও। বায়ুমণ্ডল জনসংখ্যা এই 3টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন হতে পারে, সম্ভাবনা আছে। আমি 5 নম্বর অধ্যায়টাকে অধিক গুরুত্ব দিচ্ছি, 5 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন হবার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু এই যে বায়ুমণ্ডল এবং জনসংখ্যা এই 2টা থেকেও এক সেট প্রশ্ন হতে পারে। সুতরাং আমার ধারণা তোমাদের প্রত্যেকটা বোর্ডে এসএসসি 25 সালে এই 3টা অধ্যায় থেকে কমপক্ষে 2টা প্রশ্ন হবে সম্ভবত। যদি 2টা মিসও হয় তাহলে 3টার যে কোনো একটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই হবে। তো আমি তোমাদেরকে বলবো যে এইগুলোর মধ্যে থেকে তোমরা যেটা পড়তে পারো সেটাই পড়ে নিও। তুমি যদি বায়ুমণ্ডল পড়ো তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব বায়ুমণ্ডল এবং জনসংখ্যা এই দুইটা একটু ভালো মতো পড়ে নিও। এরপরে দেখো এই যে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ অধ্যায়টা যদি তোমাদের ভালো লাগে বা পড়তে পারো তাহলে পড়ে নিও, আর যদি না পড়তে পারো তোমাদের জোর করব না, কারণ এই অধ্যায়টা অনেকের কাছে কঠিন লাগে। তোমার কাছে যদি ভালো লাগে অবশ্যই পড়বে, তবে তুমি চাইলে এই যে এটা পড়বা 12 নম্বর অধ্যায়টা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য, এটাকে তুমি একদম 99% গুরুত্ব দিয়ে যদি পড়তে পারো তাহলেই কিন্তু তোমার নিশ্চিতভাবে 7টা সৃজনশীল প্রশ্ন কমন থাকবে। তাহলে 7টা কমনের জন্য তোমাকে কি করতে হচ্ছে, এখানে 2 নম্বর পড়তে হচ্ছে, এখানে 4 নম্বর পড়তে হচ্ছে, এরপরে এখানে তোমার হচ্ছে 9 নম্বর পড়তে হচ্ছে, এরপর তোমার এখানে হচ্ছে 11 নম্বর পড়তে হচ্ছে, এরপর 12 13 14 এই অধ্যায়গুলো ধারাবাহিকভাবে পড়তে হচ্ছে। এরপর দেখো তোমাদের ওই যে বললাম রিস্ক মুক্ত থাকতে তোমরা এই অধ্যায়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, যেগুলো 100% দিলাম, এখানে 90% দিয়েছি, তারপরও এই যেটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এর পাশাপাশি তোমাদের জন্য যদি তুমি টেকসই উন্নয়ন অভিষ্ট পড়তে পারো হ্যাঁ তাও হবে, অথবা তুমি এই জায়গাতে 5 6 7 পড়তে পারো তাও হবে, মানে রিস্ক মুক্ত থাকতে আর কি। আমার বিশ্বাস এগুলো পড়া লাগবেই না, তারপরও আমি তোমাদেরকে বলতেছি যাতে করে তোমাদের পরীক্ষাতে শতভাগ কমন থাকে, অর্থাৎ কমপক্ষে যেন 8 থেকে 9টি সৃজনশীল প্রশ্ন কমন থাকে, যদিও তোমাকে লিখতে হবে 7টি। তো বন্ধুরা এই যে তোমাদের সাজেশনটি আমি চেষ্টা করতেছি মাত্র 7টা অধ্যায় দিতে, 1 2 3 4 5 6 7 এই 7টা অধ্যায় তুমি যদি ভালো মতো পড়ো তাহলেই তুমি একদম 7টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো। যদি কখনো কোনোভাবে মিস যায় তাহলেও 6টা মিস যাবে না ইনশাআল্লাহ। তাই 6টা কমন পাওয়ার জন্য এইগুলো পড়বা। আর একটু রিস্ক মুক্ত থাকতে আমি তো তোমাদের বলেই দিচ্ছি, তুমি চাইলে এখানকার এই 3টা পড়তে পারো, অথবা তুমি চাইলে 8 নম্বরটাও পড়তে পারো, অথবা তুমি চাইলে 15 নম্বরটাও পড়তে পারো, মানে যে কোনো একটা একটু ভালো করে যদি পড়তে পারো তাহলেই কিন্তু তোমাদের 7টা সৃজনশীল প্রশ্ন কমন থাকবে। এখন ভাইয়া এমসিকিউ এর জন্য কি করব? তো এমসিকিউ এর জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই বোর্ড বইটা পড়া যদি তোমাদের ইতিমধ্যে থাকে তাহলে কোনো একটা গাইড বই থেকে চেষ্টা করবে বেশি বেশি এমসিকিউ গুলো পড়বার। তো বন্ধুরা এখান থেকে তোমরা চাইলে এই সাজেশনটাকে স্ক্রিনশট করে নিতে পারো যে তোমাদের কোন অধ্যায়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন অধ্যায়গুলোকে কম গুরুত্ব দিতে হবে। মনে রাখবা এই সাজেশনটি যদি তোমরা ফলো করতে পারো ইনশাআল্লাহ তোমাদের সামনের টেস্ট পরীক্ষা এবং এসএসসি 25 পরীক্ষার জন্য শতভাগ কমন থাকবে, একদম নিশ্চিত থাকো শতভাগ কমন থাকবে। ধন্যবাদ।